মিডিয়ার মাধ্যমে এবং সংবাদপত্রের মাধ্যমে দেখেছেন যে 25,753 জনের চাকরি চলে গেছে এবং দুপুর বেলায় নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, চোর মুখ্যমন্ত্রী, সে আবার নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলছেন যে এই চাকরি দেওয়ার জন্য নাকি আমাদের সাংসদ এবং লয়ার কমরেড বিকাশ ভট্টাচার্য দায়ী। লজ্জা করে না কথা বলতে? নির্লজ্জ বেহায়ার মতন 16 সাল থেকে 25 সাল পর্যন্ত তুমি সুযোগ পেয়েছো। তোমাকে বারে বারে কোর্টে প্রডিউস করতে বলা হয়েছিল যে যারা টাকা দিয়ে চাকরি কিনে চাকরি পেয়েছে তাদের তালিকা কোর্টে প্রডিউস করতে করনি। কারণ তুমি জানো যে সেই টাকার ভাগ কালীঘাটে পৌঁছেছে। পার্থ চ্যাটার্জি যিনি জেল খাচ্ছেন তার বান্ধবীর খাটের তলায় পৌঁছেছে। এ কথা তুমি জানো ভালো করে। 2018 সাল আমি তখন বিধানসভার সদস্য। সেখানে যখন আমরা এই বিষয়ে যে কারা যে চাকরি চুরি করে ঢুকেছে আর কারা যোগ্য চাকরি প্রার্থী তাদের ভাগ করার জন্য প্রস্তাব এবং একটা অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম। সেই মোশনে নির্লজ্জ বেহায়া বিমান বন্দ্যোপাধ্যায় যিনি স্পিকার, তিনি সেই সময় বলেছিলেন যে এটা সাবজুডিস কেস, তার জন্য এটা সম্বন্ধে আলোচনা করা যাবে না। তারপর আমরা কি দেখলাম? পুরস্কার দেওয়া হোক যে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরবর্তী সময়ে যা ঘটনা কখনো ঘটেনি। এতগুলো মুখ্যমন্ত্রী বেরিয়ে এসছেন। আপনাদের মনে আছে সিঙ্গুরে যখন সুপ্রিম কোর্টের রায়ে টাকাদের 1500 কোটি টাকার ফ্যাক্টরি তৈরি হোক তাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। সেই দিনের কথা আপনার মনে আছে? সুপ্রিম কোর্টের রায়টা তখন নাকি দারুণ ছিল। আর আজকে উনি বলছেন সুপ্রিম কোর্টের রায় যাই হোক আমরা পাল্টা কেস করব। মানুষকে আইওয়াশ করলে চলবে না। আপনি 9 বছর সময় পেয়েছিলেন। আপনার যে ভাইয়েরা টাকা চুরি করে চাকরি দিয়েছে এবং সেই টাকার ভাগ আপনার কালীঘাটে গেছে, সেই তালিকা আপনি দিতে পারতেন ঠিকই, কিন্তু আপনি জানেন তো যে ওই তালিকা যদি প্রকাশ হয় সারা পশ্চিম বাংলায় আগুন জ্বলবে আর তৃণমূলের নেতারা সব ঘরে এখান থেকে সব মায়াপুর স্কুলের দিকে ছুটে যাবে। আপনারা দেখবেন টেট পরীক্ষার যারা দিয়েছেন এবং তারপরে চাকরি পেয়েছেন 12 থেকে, তাদের কাছে আমি একটা অনুরোধ করে বলতে চাই, দয়া করে তারা যারা চাকরি করছেন তারা স্কুল শিক্ষায় অফিস থেকে আপনারা আপনাদের ওএমআর শিট কালেক্ট করুন। তাহলে আগামী দিনে আপনাদের 68,000 চাকরি দেওয়া যাবে। কারণ এই চোর সরকার সব রকমের কাজ ব্যবস্থা করে রেখেছে দুর্নীতি করার পক্ষে। আজকে সকালবেলা আপনারা দেখেছেন যে বেলিয়াতল মোড়ে এক শাসক রাজনৈতিক দল তারা ইঁদুর মারা বীজ বিক্রি করার জন্য এসেছিলেন।
এবং বক্তব্যটাও খানিকটা ইঁদুর মারা বীজ বিক্রি করার মতন করেছে। দয়া করে চোরগুলোর একটা কথাও শুনবেন না। ওই চোরগুলোর কথা শুনলে ইঁদুর যেরকম বীজকে ছটফট করে মরে, আগামী দিনে বাংলার ভবিষ্যতে পায়। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলেনি, কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলেছি যে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, সেই টাকা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে উদ্ধার করব। সেই কথা বলার পর তৃণমূলের নেতা মন্ত্রীরা ঘুম উড়ে গেছে। এবং আপনারা দেখবেন যে আজকে সকালে তৃণমূল একটা মিছিল করেছে, না ওষুধপত্রের দাম নাকি খুব বেড়ে গেছে, তার জন্য আজকে লড়াই আন্দোলনে তারা রাস্তায় নেমেছিলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা যখন বলেছি যে অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল, সেই টাকা আমরা যখন উদ্ধার করব, তখন কালকে তাদের ঘুম উড়ে গেছে। সেই ঘুম উড়ে যাওয়ার পরে তারা যখন বাজারে ঘুমের ওষুধ কিনতে গেছে, তখন একটু দামটা বেশি লেগেছে। তারপরে তাদের উপলব্ধি হয়েছে, যার ফলে আজকে রাস্তায় নেমেছে। এর মধ্যে দিয়ে একটা সরকার চলছে, এরা এরকম কাণ্ড ঘটিয়েছে। আপনারা জানেন যে কিভাবে শিক্ষায় দুর্নীতি হয়েছে। আজকে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ রকম হয়ে পড়েছে। আজকে বিদ্যালয়ে শিক্ষক চাইতে যে পরে আমাদের এই দিনাজপুরে রাজ্যের সরকার তাপস বর্মন পুলিশের গুলিতে নিহত হয়েছে। শিক্ষার আন্দোলনকে বাঁচাতে যে আমাদের ছাত্র নেতা 2012 সালে সুদীপ্ত গুপ্তকে হত্যা করেছে। মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী চান যে যত বেশি জানে সে তত বেশি শাসককে কম মানে। তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে করে একটা লুণ্ঠন বাহিনী গড়ে তুলতে চেয়েছেন। 1977 সালে বামফ্রন্ট সরকার আসার আগে 1972 সালে যখন তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল ছিল, তখন আমরা কংগ্রেসীদের দেখেছি কিভাবে স্কুলে গণটোকাটুকি হতো, কিভাবে স্কুলের চেয়ারে শিক্ষককে বসিয়ে গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো। তারপরে 1978 সালে বামফ্রন্ট সরকার আসার পরে গ্রামে গ্রামে ঠিক মতো পাকা বিদ্যালয় ছিল না, সেরকম পরিকাঠামো ছিল না, মাস্টারমশাইদের ঠিক মতো সময়ে বেতন দেওয়া যেত না। কিন্তু সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আস্তে আস্তে মাস্টারমশাইদিকে কিভাবে সম্মান দেওয়া যায় তার একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিভাবে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। আর আজকে সেই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তখন এর বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন করছি। তখন এই ঘোড়াঝড়ে মাছ ধরার জন্য তৎকালীন তৃণমূল নেতা, আজকের বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন কি নির্লজ্জের মতো বলছেন যে উনি যদি 2026 সালে ক্ষমতায় আসেন, তাহলে তিনি নাকি ওই লিস্ট নিয়ে আদালতে যাবেন এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কতটা নির্লজ্জ হলে এই কথা বলতে পারে একটা সরকার? তার সমস্ত রোজগার টিকে আছে বালি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, ছাত্র থেকে সমস্ত রকম জায়গায়। আমরা আগে জানতাম যে যারা কয়লা চুরি করে, কয়লা চুরির সাথে যুক্ত তারা কয়লা চোর বলে, যারা বালি চুরি করে যারা বালি চুরির সাথে যুক্ত তাদেরকে বালি চোর বলে, যারা চাকরি চুরির সাথে যুক্ত তাদেরকে চাকরি চুরি চোর বলে। কিন্তু এখন আমরা জানতে পারছি সমস্ত চুরির সঙ্গে যারা জড়িত থাকে তাদেরকে তৃণমূল বলে। যখন কেসটা মুভ হলো, হাইকোর্ট যে রায় দিল, সেই রায় গতকাল সুপ্রিম কোর্ট দিয়েছে। হাইকোর্টে যা যা কথা বলা ছিল, যে সেই কথার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টে বিচারপতি তিনি 41 পাতার কেসের যে হিস্ট্রি তার রিপোর্ট যে দিয়েছেন এবং রায় ঘোষণার যে কপি দিয়েছেন, তাতে আপনারা যারা চাকরি হারিয়েছেন সাধারণ মানুষ সবাই দেখতে পাবেন। যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখেন, সেখানে পরিষ্কার লেখা আছে যে এই যে প্যানেল, এই প্যানেলের কোনটা হচ্ছে যে সঠিক আর কোনটা বেঠিক রাজ্য সরকার এবং সিবিআই, ইডি কেউই রিপোর্ট দিতে পারেনি। তার জন্য গোটা প্যানেলটাই বাধ্য হচ্ছি বাতিল ঘোষণা করতে।
এর থেকে লজ্জার কিছু আছে? টাকার কথা ছিল, তারা আজকে সরকার পরিচালনা করছে বিজেপির জন্য। বিজেপি এবং তৃণমূলের আকাতের জন্য আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমস্ত রকমের ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনারা দেখেছেন গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে একজন চিকিৎসক, তিনি রাতের বেলায় সরকারি প্রতিষ্ঠানে কি নৃশংসভাবে মানুষের সেবা করবার জন্য যিনি যার জীবনটাকে উৎসর্গ করেছিলেন, সেই চিকিৎসককে রাতের বেলায় একটা হাসপাতালে তাকে মর্মান্তিক ভাবে প্রাথমিক অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হলো। আমরা কি ভেবেছিলাম সেই খুনের ফলে? আমরা সাধারণ মানুষ আমরা ভেবেছিলাম যে আমাদের দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলবেন যে এই কাণ্ডে যারা জড়িত তাদের আমি কোন রং না বিচার করে প্রকৃত দোষীদের ধরে পড়ে আমি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। কিন্তু আমরা তার জায়গায় কি দেখতে পেলাম? রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, পুলিশকে একাংশকে নিয়ে কিভাবে তথ্য প্রমাণ লুট করা যায় তার একটা চক্র তৈরি করে ফেলে মেডিকেল কলেজটাকে শুদ্ধ ভাঙচুর করা হলো। এবং যে কাজ সিআইডির করা দরকার সেই কাজ না করে একজনকে মাত্র অভিযুক্ত করা হলো। এর বেলায় রাত দখল অভিযানে রাজ্যের সাধারণ মহিলারা রাস্তায় নামলেন, যারা কোনোদিনও মিটিং মিছিলে আসেনি। তার ফলে সিবিআই তদন্ত নিতে বাধ্য হলো। সেই সিবিআই তদন্ত দেওয়ার ফলে আমরা কি ভেবেছিলাম? আমরা ভেবেছিলাম এরপরে হয়তো প্রকৃত দোষী ধরা পড়বে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি? প্রকৃত দোষী কোথায় ধরা পড়বে? মমতা ব্যানার্জি যাকে অভিযুক্ত করে দোষী সাব্যস্ত করেছিল সেই তাকেই দোষী সাব্যস্ত করেছিল। এর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারছেন যে তৃণমূল এবং বিজেপির মধ্যে অশুভ আঘাতটা কতটা আছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই। আরো বিভিন্ন বক্তা আছেন, আমাদের আরো কর্মসূচি আছে। আগামী 9 এপ্রিল বর্জরার মানুষকে বলবো যে রাস্তায় অনেক কুকুর ঘুরে বেড়ায়, দেখবেন সেই কুকুরগুলোকে দয়া করে মারবেন না। আর আজকেই শপথ নেবেন যে কুকুর আমরা মারবো না, আর তৃণমূলের ওই চাকরি চোরদের ছাড়বো না। এই কটি কথা বলে এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমাদের পাশে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। জায়গায় তৃণমূল বিজেপির দুর্নীতির ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের অনেক বক্তা আছেন, তাই আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। আমাদের পূর্ববর্তী বক্তারা বলবেন, তাদের কাছ থেকে আপনারা শুনবেন এবং আপনারা আপনাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে মিলিয়ে নেবেন যে আমরা যে কথাটা বলছি সেটা সঠিক না ভুল। সেই বিবেচনা করে, সেই আশা রেখে, প্রত্যাশা রেখে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন ও সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।